আমরা প্রায়শই ভাবি, আচ্ছা, মানুষকে ঠিক কিসে চালায়, মানে কিসে তাদের কাজের প্রতি আগ্রহ জন্মায়, বা ধরুন তারা সেরাটা দিতে কেন উৎসাহিত হয়। আজকে আমরা ঠিক এই প্রশ্নটার গভীরে যাব। আমাদের সাথে আছে ড্যানিয়েল এইচ পিংকের লেখা বিখ্যাত বই ড্রাইভ, দ্য সারপ্রাইজিং ট্রুথ অ্যাবাউট হোয়াট মোটিভেটস আস। মানে বইটার কিছু অংশ আর কি, যেখানে তিনি কর্মপ্রেরণার এক নতুন বিজ্ঞানের কথা বলেছেন। দেখুন, বছরের পর বছর ধরে আমরা শুনে এসছি, বা হয়তো নিজেরাও ব্যবহার করেছি, ওই পুরস্কার আর শাস্তির নীতি, সেই পরিচিত গাজর আর লাঠি পদ্ধতি, তাই না? মনে করা হয় এটাই মানুষকে দিয়ে কাজ করানোর সবচেয়ে কার্যকর উপায়। কিন্তু আজকের দিনের কাজগুলো দেখুন, যেখানে কেবল নিয়ম মেনে চলেই যথেষ্ট নয়, বরং সৃজনশীলতা লাগে, জটিল সমস্যার সমাধান করতে হয়, নতুন কিছু ভাবতে হয়। সেখানেও কি এই পদ্ধতিটা একইভাবে কাজ করে, নাকি এর পেছনে অন্য কোনো সত্য আছে? পিংকের গবেষণা কিন্তু এই প্রচলিত ধারণাকে বেশ বড়সড় একটা ঝাঁকুনি দেয়। একদম ঠিক বলেছেন। পিঙ্ক আসলে গত কয়েক দশকের মনোবিজ্ঞান আর আচরণগত অর্থনীতির গবেষণার উপর ভিত্তি করে আমাদের প্রেরণা সম্পর্কে যে ধারণাগুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করেছেন। তিনি যাকে বলছেন মোটিভেশন 2.0, মানে ওই বাহ্যিক পুরস্কার শাস্তির মডেল, সেটার কার্যকারিতা নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন তুলেছেন, বিশেষ করে এই একবিংশ শতাব্দীর কাজের ধরনের জন্য। এর বদলে তিনি মোটিভেশন 3.0 নামে একটা সম্পূর্ণ ভিন্ন কাঠামোর কথা বলছেন, আর এটা মানুষের ভেতরের অন্তর্নিহিত চাহিদার উপর নির্ভরশীল। আজকের আলোচনায় আমাদের লক্ষ্য হলো এই নতুন মডেলটা একটু তলিয়ে বোঝা, আর কেন এটা পুরনো মডেলের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে সেটা একটু খতিয়ে দেখা। চলুন তাহলে শুরুতেই এই মোটিভেশন 2.0 বা গাজর আর লাঠি পদ্ধতিটা নিয়ে আরেকটু কথা বলা যাক। মানে ভালো পারফর্ম করলে বোনাস বা প্রমোশন, আর না করতে পারলে হয়তো বকাঝকা বা সুযোগ হারানো। কর্মক্ষেত্রে এটাই তো খুব পরিচিত একটা ছবি, তাই না? হ্যাঁ, আর শুধু কর্মক্ষেত্রেই না, কিন্তু দেখবেন শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এমনকি আমরা যেভাবে ছেলেমেয়েদের মানুষ করি সেখানেও এই পদ্ধতির একটা ছায়া দেখতে পাওয়া যায়। কিন্তু পিঙ্কের মূল যুক্তিটা হলো এই বাহ্যিক বা এক্সট্রিনজিক প্রেরণাগুলো, এগুলো শুধু খুব সীমিত কিছু কাজের ক্ষেত্রেই কার্যকর। মূলত সেই সব কাজ যা বেশ রুটিন মাফিক, নিয়মকানুন নির্ভর, আর যেখানে সৃজনশীলতার বিশেষ কোনো জায়গা নেই। যখনই কাজে একটু জটিলতা আসে, চিন্তাভাবনার প্রয়োজন হয় বা নতুন কিছু করার প্রশ্ন ওঠে, তখনই এই পদ্ধতিটা কিন্তু উল্টো ফল দিতে শুরু করে। উল্টো ফল? এটা একটু অবাক করার মতো শোনালো। মানে ভালো কাজের পুরস্কার বা ভুলের শাস্তি কাজের ক্ষতি করবে কিভাবে? হ্যাঁ, বিষয়টা প্রথমবার শুনলে একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু গবেষণা কিন্তু ধারাবাহিকভাবে এটাই দেখাচ্ছে যে যখন কাজের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় ওই বাইরের পুরস্কার বা শাস্তি, তখন বেশ কিছু নেতিবাচক ঘটনা ঘটে। যেমন ধরুন, প্রথমত এটা মানুষের দৃষ্টিকে খুব সংকীর্ণ করে ফেলে। মানুষ তখন শুধু পুরস্কার জেতা বা শাস্তি এড়ানোর দিকেই মনোযোগ দেয়। মূল কাজটার যে একটা আনন্দ আছে বা চ্যালেঞ্জ আছে সেদিকে আগ্রহটাই হারিয়ে ফেলে। দ্বিতীয়ত, এবং এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দীর্ঘমেয়াদে মানুষের ভেতরের প্রেরণা, কাজের প্রতি যে একটা স্বাভাবিক ভালোবাসা বা কৌতূহল থাকে সেটাকে নষ্ট করে দেয়। এমনকি কিছু ক্ষেত্রে দেখা গেছে সৃজনশীল সমস্যার সমাধানের ক্ষমতা কমে যায়। মানুষ অনেক সময় অনৈতিক শর্টকাট নেয় বা ঝুঁকি নিতে ভয় পায়, কারণ ভাবে ব্যর্থ হলে যদি শাস্তি পেতে হয়। এবার ভাবুন তো, যেখানে নতুন আইডিয়া বা পরীক্ষা নিরীক্ষার খুব দরকার, সেখানে এই মানসিকতাটা কতটা ক্ষতিকর হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে যে পুরস্কার দিয়ে আমরা ভাবছি কর্মীকে উৎসাহিত করছি, সেটাই হয়তো অজান্তেই তার ভেতরের আসল আগ্রহটাকে সেটাকে একরকম মেরে ফেলছে, বিশেষ করে সৃজনশীল বা জটিল কাজের ক্ষেত্রে। এটা তো আমাদের ব্যবস্থাপনার যে প্রচলিত ধারণা তার একেবারে বিপরীত একটা ছবি। তাহলে পিঙ্ক বিকল্প হিসেবে কিসের উপর জোর দিচ্ছেন? যদি এই বাইরের চাপটা কাজ না করে, তাহলে প্রেরণাটা আসবে কোথা থেকে? পিঙ্ক ঠিক এটাই বলছেন যে প্রেরণার আসল উৎসটা বাইরে নয়, ওটা ভেতরে। তিনি এর নাম দিয়েছেন মোটিভেশন 3.0, আর এটা পুরোপুরি অন্তর্নিহিত প্রেরণা বা ইন্ট্রিনসিক মোটিভেশনের উপর দাঁড়িয়ে আছে। এর মানে হল
সেই সব কাজ করা যা আমরা করি কারণ কাজটা নিজেই আমাদের কাছে আকর্ষণীয় লাগে বা গুরুত্বপূর্ণ বা তৃপ্তিদায়ক মনে হয়। কোনো বাইরের পুরস্কারের লোভে না বা শাস্তির ভয়েও নয়, বরং কাজটা করার যে আনন্দ বা সার্থকতা সেটার জন্যই করা। এটা আমাদের ৩টে মৌলিক মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করে, যা আমাদের স্বাভাবিকভাবেই আরও ভালো কাজ করতে এবং মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। এই অন্তর্নিহিত প্রেরণা বা মোটিভেশন 3.0 এর ধারণাটা বেশ আকর্ষণীয় লাগছে। আচ্ছা, এর কি কোনো নির্দিষ্ট উপাদান বা ধরুন স্তম্ভ আছে যা এই ভেতরের চালিকা শক্তিকে সচল রাখে? হ্যাঁ, ঠিক ধরেছেন। পিঙ্ক এই অন্তর্নিহিত প্রেরণার পুরো কাঠামোটাকে মূলত ৩টে স্তম্ভের উপর দাঁড় করিয়েছেন। এগুলো হল স্বায়ত্তশাসন অটোনমি, দক্ষতা মাস্টারি এবং উদ্দেশ্য পারপাস। তিনি বলছেন, যখন কোনো কাজে এই ৩টি উপাদান ঠিকঠাক উপস্থিত থাকে তখন মানুষের কর্মস্পৃহা, তার সৃজনশীলতা এবং কাজের প্রতি অঙ্গীকার অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। আচ্ছা, তাহলে প্রথম স্তম্ভটা হলো স্বায়ত্তশাসন, অর্থাৎ নিজের জীবন বা অন্তত নিজের কাজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ থাকার আকাঙ্ক্ষা। এর মানে কি এই যে কর্মীদের একেবারে নিজেদের মতো করে কাজ করার স্বাধীনতা দেওয়া উচিত? কিন্তু অনেক ম্যানেজার হয়তো বলবেন এতে তো কাজের মান কমে যেতে পারে বা কর্মীরা ফাঁকি দিতে পারে। এটা একটা খুব সাধারণ ভয় মানছি, কিন্তু পিঙ্কার গবেষণা এবং আজকালকার অনেক আধুনিক সংস্থার অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলে। দেখুন, স্বায়ত্তশাসন মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়। এর মানে হল নিজের কাজের ওপর একটা অর্থপূর্ণ নিয়ন্ত্রণ থাকা। পিঙ্ক এখানে 4টে মূল ক্ষেত্রের কথা বলেছেন যেখানে এই নিয়ন্ত্রণটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এক হল কাজ, মানে কর্মীরা কি কাজ করবেন বা কাজের কোন অংশে ফোকাস করবেন সে বিষয়ে তাদের কিছুটা বলার সুযোগ থাকা। 2 হল সময়, মানে কখন কাজ করবেন, কাজের সময়সূচির ওপর নিয়ন্ত্রণ থাকা। যেমন ধরুন নমনীয় কর্মঘণ্টা বা হয়তো রেজাল্ট ওরিয়েন্টেড কাজের পরিবেশ। 3 নম্বর হল কৌশল, কাজটা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করবেন সেই বিষয়ে কর্মীদের নিজস্ব দক্ষতা আর বিচারবুদ্ধি প্রয়োগের সুযোগ দেওয়া। আর 4 নম্বর হল দল, মানে কাদের সাথে কাজ করবেন সেই দল গঠনে বা সহযোগী নির্বাচনে কিছুটা হলেও স্বাধীনতা থাকা। যখন মানুষ অনুভব করে যে সে চালকের আসনে আছে, তার হাতে কন্ট্রোল আছে, তখন তার দায়িত্ববোধ এবং কাজের প্রতি ওনারশিপ বাড়ে, কমে না। ওই যে বললেন ফাঁকি দেওয়ার ভয়, মাইক্রো ম্যানেজমেন্ট বরং উল্টো কাজ করে, ওটা প্রেরণা নষ্ট করে দেয়। আসলে নিয়ন্ত্রণ ছেড়ে দিলেই যে কর্মীরা ফাঁকি দেবে, এই ধারণাটাই হল মোটিভেশন 2.0 এর চিন্তাভাবনা। মোটিভেশন 3.0 বিশ্বাস করে যে মানুষ আসলে স্বাভাবিকভাবেই দায়িত্ব নিতে চায়, শুধু তাকে সেই সুযোগ আর পরিবেশটা দিতে হবে। তার মানে ব্যাপারটা অনেকটা আস্থার, তাই না? কর্মীদের উপর আস্থা রাখলে তারা সাধারণত সেই আস্থার দাম দেয় এবং আরও দায়িত্বশীল হয়ে ওঠে। বেশ, এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, দক্ষতা বা মাস্টারি। এর মানে হলো কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আরও ভালো করা, মানে ক্রমাগত উন্নতি করার একটা গভীর আকাঙ্ক্ষা। এটা তো শুধু একটা লক্ষ্য অর্জন করা নয়, বরং একটা নিরন্তর যাত্রা, ঠিক? একদম ঠিক। দক্ষতা অর্জন আসলে কোনো স্থির গন্তব্য নয়, এটা একটা মানসিকতা, একটা প্রক্রিয়া। এটা হলো সেই বিশ্বাস যে চেষ্টা করলে আমি আমার ক্ষমতা বাড়াতে পারব, আমি নতুন কিছু শিখতে পারব। মানুষ স্বাভাবিকভাবেই কিন্তু চ্যালেঞ্জ ভালোবাসে এবং কোনো কিছুতে দক্ষ হয়ে উঠতে চায়। যখন আমরা এমন কোনো কাজে যুক্ত হই যা আমাদের সামর্থ্যের সীমানাকে একটু প্রসারিত করে, মানে কাজটা খুব সহজও নয় আবার একেবারে অসম্ভবও নয়, তখন আমরা এক ধরনের ফ্লো বা গভীর নিমগ্নতার অভিজ্ঞতা লাভ করি। এই অবস্থায় আমরা কাজের মধ্যে এতটাই ডুবে যাই যে সময়ের খেয়াল থাকে না আর কাজটাই যেন একটা পুরস্কারের মতো মনে হয়। পিঙ্ক বলছেন, এই যে দক্ষ হয়ে ওঠার চেষ্টা, এটাই প্রেরণার এক বিরাট উৎস। শুধু বেতন বা পদোন্নতির জন্য নয়, মানুষ ভালো কাজ করতে চায় কারণ ভালো কাজ করাটাই নিজেই একটা তৃপ্তির বিষয়। এই যাত্রাপথে নিজের উন্নতি দেখতে পাওয়া, নতুন কিছু শিখতে পারা, এটাই কিন্তু এগিয়ে চলার শক্তি যোগায়। তার মানে কাজের পরিবেশটা এমন হওয়া উচিত যেখানে মানুষ নিরাপদে চেষ্টা করতে পারে, ভুল থেকে শিখতে পারে আর ধীরে ধীরে নিজের দক্ষতাকে আরও ধারালো করার সুযোগ পায়। শুধু ফলাফলের ওপর জোর না দিয়ে এই উন্নতির প্রক্রিয়াটাকেও স্বীকৃতি দেওয়াটা জরুরি। চমৎকার। আর তৃতীয় স্তম্ভটি হল উদ্দেশ্য বা পারপাস,
অর্থাৎ নিজের কাজের সাথে বৃহত্তর কোনো অর্থ বা লক্ষ্যের সংযোগ খুঁজে পাওয়া। এটা কিভাবে কাজ করে? এটা কিভাবে প্রেরণা যোগায়? করছি তা শুধু নিজের জন্য করছি না, বরং এটা বৃহত্তর কোনো ভালোর অংশ বা কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। মানুষ যখন বুঝতে পারে যে তার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো আসলে একটা বড় ছবির অংশ এবং সেগুলো কোনো না কোনোভাবে একটা পজিটিভ প্রভাব ফেলছে, তখন তার কাজের প্রতি ডেডিকেশন এবং মোটিভেশন দুটোই বহুগুণ বেড়ে যায়। এটা হতে পারে সমাজের কোনো সমস্যার সমাধানে সাহায্য করা, বা ধরুন গ্রাহকের জীবনে সত্যি কোনো পরিবর্তন আনা, অথবা জ্ঞান বা সত্যের অনুসন্ধানে কন্ট্রিবিউট করা। যখন কর্মীরা সংস্থার মূল উদ্দেশ্য বা লক্ষ্যের সাথে একাত্ম বোধ করেন, তখন তারা শুধু টাকার জন্য কাজ করেন না, তারা একটা মিশনের অংশ হয়ে ওঠেন। এই উদ্দেশ্যবোধ কাজকে একটা অন্য মাত্রা দেয়, অর্থপূর্ণ করে তোলে এবং কঠিন সময়ও কিন্তু প্রেরণা ধরে রাখতে সাহায্য করে। আজকাল দেখবেন বহু সফল কোম্পানি তাদের মুনাফার পাশাপাশি এই উদ্দেশ্য বা পারপাসের ওপর অনেক বেশি জোর দিচ্ছে, কারণ তারা বুঝতে পারছে এটাই কর্মীদের ধরে রাখার এবং তাদের সেরাটা বের করে আনার অন্যতম প্রধান চাবিকাঠি। এই তিনটি স্তম্ভ, স্বায়ত্তশাসন, দক্ষতা এবং উদ্দেশ্য, নিঃসন্দেহে খুব শক্তিশালী চালিকা শক্তি। এটা বোঝা গেল। কিন্তু একটা খুব বাস্তব প্রশ্ন, একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে কি অর্থ, বেতন বা আর্থিক পুরস্কারের কোনো ভূমিকাই নেই এই নতুন মডেলে? পিঙ্ক কি বলতে চাইছেন যে টাকা পয়সা একেবারেই অপ্রয়োজনীয়? না না, একেবারেই তা নয়। আর এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আপনি। পিঙ্ক এ বিষয়ে যথেষ্ট স্পষ্ট করেই বলেছেন। তিনি বলছেন অর্থের ভূমিকা অবশ্যই আছে এবং সেটা বেশ গুরুত্বপূর্ণ, তবে সেটা মূলত একটা ভিত্তিস্তর বা বেসলাইন নিশ্চিত করার জন্য। অর্থাৎ মানুষকে এমন ন্যায্য এবং পর্যাপ্ত পারিশ্রমিক দিতে হবে যাতে তাদের অর্থ নিয়ে বা ধরুন সংসারের মৌলিক চাহিদাগুলো নিয়ে সবসময় দুশ্চিন্তা করতে না হয়। এই আর্থিক নিরাপত্তাটা কিন্তু অপরিহার্য। যদি মানুষ মনে করে যে তাকে তার কাজের উপযুক্ত মূল্য দেওয়া হচ্ছে না বা তার সাথে কোনো অন্যায্য আচরণ করা হচ্ছে, তাহলে কোনো স্বায়ত্তশাসন, দক্ষতা বা উদ্দেশ্যই তাকে সেভাবে অনুপ্রাণিত করতে পারবে না। বরং এই অসন্তোষ বা দুশ্চিন্তাটাই তার সমস্ত প্রেরণা নষ্ট করে দেবে। ও আচ্ছা, তাহলে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াচ্ছে যে অর্থ বা বেতন হলো একটা থ্রেশহোল্ড বা বলতে পারেন ন্যূনতম শর্ত। এর অভাবটা প্রেরণার পথে বিরাট বাধা। কিন্তু এই শর্তটা একবার পূরণ হয়ে যাওয়ার পর শুধু আরও বেশি টাকা দিলেই যে কর্মীর প্রেরণা বা পারফরম্যান্স সেই অনুপাতে বাড়বে, এমনটা ভাবাটা ভুল। একদম তাই। পিঙ্ক এটাকে বলছেন অর্থের বিষয়টিকে টেবল থেকে সরিয়ে দিতে হবে, মানে এটাকে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরাতে হবে। একবার যখন এই ন্যায্য ভিত্তিস্তরটা নিশ্চিত হয়ে যায়, যখন মানুষ মনে করে যে সে তার শ্রমের উপযুক্ত মূল্য পাচ্ছে এবং আর্থিক দিক থেকে সে সুরক্ষিত, তখন অর্থের ভূমিকাটা গৌণ হয়ে যায়। তখন প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে ওই তিনটি অন্তর্নিহিত প্রেরণা: স্বায়ত্তশাসন, দক্ষতা এবং উদ্দেশ্য। উচ্চ কর্মক্ষমতা, সৃজনশীলতা, সমস্যার সমাধান এবং দীর্ঘমেয়াদী কমিটমেন্ট ও কাজের প্রতি সন্তুষ্টির জন্য তখন এই তিনটি বিষয়ের উপরেই মনোযোগ দেওয়াটা সবচেয়ে ফলপ্রসূ। সুতরাং অর্থ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রেরণার সম্পূর্ণ সমীকরণ নয়। বলতে পারেন এটি একটি অত্যাবশ্যক হাইজিন ফ্যাক্টর, কিন্তু সত্যিকারের মোটিভেটর নয়, অন্তত জটিল এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে তো নয়ই। তাহলে আজকের পুরো আলোচনার নির্যাস যদি আমরা টানি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম, একবিংশ শতাব্দীর এই জ্ঞানভিত্তিক অর্থনীতির জন্য, যেখানে মানুষের সৃজনশীলতা, তার উদ্ভাবনী ক্ষমতা আর স্বতঃপ্রণোদিত অংশগ্রহণটাই সবচেয়ে বেশি জরুরি, সেখানে মানুষকে অনুপ্রাণিত করার পুরনো গাজর ও লাঠি পদ্ধতিটা প্রায় অচল হয়ে পড়েছে। আসল এবং টেকসই প্রেরণা আসে ভেতর থেকে, যখন মানুষ তার কাজের উপর নিয়ন্ত্রণ অনুভব করে, অর্থাৎ স্বায়ত্তশাসন, যখন সে তার পছন্দের ক্ষেত্রে ক্রমাগত আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ পায়, দক্ষতা, এবং যখন সে অনুভব করে যে তার কাজ কোনো বৃহত্তর আর অর্থপূর্ণ লক্ষ্যের অংশ, উদ্দেশ্য, তখনই সে তার সেরাটা দিতে পারে এবং কাজে গভীর আনন্দ আর তৃপ্তি খুঁজে পায়। ঠিক, একদম তাই। এই মোটিভেশন 3.0 মডেলটি কিন্তু কেবল কর্মক্ষেত্রের ব্যবস্থাপনার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং শিক্ষা, ব্যক্তিগত উন্নয়ন, এমনকি সামাজিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও এটা আমাদের নতুন করে ভাবতে শেখায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ শুধু অর্থনৈতিক জীব নয়,
তার মনস্তাত্ত্বিক চাহিদাগুলোও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই ধারণাটা কর্মীর সন্তুষ্টি, উৎপাদনশীলতা এবং সামগ্রিক সুস্থতার জন্য একটা শক্তিশালী কাঠামো দেয়, আর সেটা প্রচলিত পুরস্কার শাস্তির মডেলের চেয়ে অনেক বেশি মানবিক এবং আমার মতে অনেক বেশি কার্যকর। এখন আমাদের সামনে বড় প্রশ্ন হল কিভাবে আমরা এমন পরিবেশ তৈরি করতে পারি, সেটা কর্মক্ষেত্রেই হোক বা ক্লাসরুমে বা বাড়িতে, যেখানে মানুষের এই তিনটি মৌলিক চাহিদা মানে স্বায়ত্তশাসন, দক্ষতা আর উদ্দেশ্য স্বাভাবিকভাবে বিকশিত হতে পারে। আর এখানেই হয়তো আমাদের সবার জন্য একটা চিন্তার খোরাক রয়ে যাচ্ছে। মানে যদি এই স্বায়ত্তশাসন, দক্ষতা এবং উদ্দেশ্য সত্যি মানুষের অন্তর্নিহিত প্রেরণার মূল উৎস হয়, তাহলে আমরা আমাদের বর্তমান যে কাঠামোগুলো আছে, আমাদের কাজের ধরন, আমাদের শেখার পদ্ধতি, আমাদের লক্ষ্য নির্ধারণের প্রক্রিয়া, এগুলোকে কিভাবে নতুন করে ডিজাইন করতে পারি? কিভাবে আমরা এমন সিস্টেম তৈরি করতে পারি যা কেবল বাইরের ফলাফলের উপর জোর দেবে না, বরং মানুষের এই গভীরতর চাহিদাগুলো পূরণ করাকে অগ্রাধিকার দেবে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের কর্মশক্তি এবং উদ্ভাবনের আসল মূলমন্ত্র।